আপনাদের আপনাদেরকেই ধন্যবাদ দিতে হয় প্রথমেই, বাংলাদেশের মানুষ যারা, বাংলাদেশের দর্শক, বাংলাদেশের সরকার, ক্রিকেট বোর্ড এবং আমাদের প্রবাসী, যে বাংলাদেশের একটা কঠিন সিদ্ধান্তকে সাপোর্ট দেওয়ার জন্য, যদিও দালাল আছে, সেই দালালদের বিষয়ে আমি আবারও বলছি যে 1971 সালের পরে স্বাধীনতার 54 বছরে প্রত্যেকটা সেক্টরে যে পরিমাণ দেশপ্রেমিক আমরা তৈরি করতে পেরেছি তার চেয়ে বেশি দালাল তৈরি হয়েছে। এটার মূল কারণটাই হলো যে ভ্যাকিউমটা, এটা হচ্ছে যে ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থাই তার অন্যতম কারণ। এই গুণে ধরা অপদার্থ এবং অযোগ্যদের দ্বারা রাজনীতি নিয়ন্ত্রণ বা এই যে পলিটিক্যাল এন্টারপ্রাইজ বাংলাদেশে গড়ে উঠেছে, সেই কারণেই আমাদের এই দুরবস্থা হয়েছে। আপনারা জানেন কিনা, আজকে আমি আপনাকে, ইউ শুড বি proud of yourself and proud of Bangladesh Cricket Board and the government's decision that we took, during the time, ladies and gentlemen, গতকালকে বলেছিলাম নাসের হোসেন, আজকে নাসের হোসেনের যে রিপোর্টটা এতটাই এটা এক ধরনের সেন্সেশনাল ইন ক্রিকেট ওয়ার্ল্ড ওর এরিনা তৈরি করেছে ওনার মন্তব্যটা, যে উনি বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন যে ক্রিকেটের কারণে, ক্রিকেটের আপনি কী বলে এটাকে, ক্রিকেটের যে লং টার্ম বা সাস্টেইনেবিলিটির জন্য উনি যে পদক্ষেপটা বাংলাদেশ নিয়েছে সেটাকে উনি ধন্যবাদ দিয়েছেন। এবং এটা নিয়ে ভারতীয়রা ক্ষুব্ধ, হয়তোবা আগামীতে ভারতে তার ভিসা পেতে সমস্যা হবে, বা ভারতীয় কোম্পানির সাথে তার কন্ট্রাক্ট, বিশেষ করে আন্তর্জাতিক মানের একজন এক্সপার্টিজ ইন ক্রিকেট এরিনা এবং কমেন্টেটর, সো হয়তোবা উনি এটা নাও পেতে পারেন। এবং আজকে দেখলাম, এবং আজকে অর্ণব গোস্বামী, আরও একটা খবর দেয়, অর্ণব গোস্বামী, আপনি জানেন রিপাবলিক, ভারতের গদি মিডিয়ার অন্যতম পৃষ্ঠপোষক যাকে বলা হয়, অর্থাৎ আপনার নরেন্দ্র মোদী বা বিজেপি গভর্নমেন্টের, এবং আপনাকে যদি বলি আরএসএস বা উগ্র হিন্দুত্ববাদের যে প্রধান পৃষ্ঠপোষক যে নিউজ পেপার বা মিডিয়া যেগুলো আছে ভারতে, তার মধ্যে অন্যতম হলো রিপাবলিক বাংলা, যেটা সেই ফ্রগ জার্নালিস্ট আপনারা চিনেন তাকে, ময়ূখ রঞ্জন পাখি নাকি, তার বিষয়ে কথা হচ্ছে না, মূলত কথা হচ্ছে এই জায়গাতে যে আমরা আপনার যে সে বলেছে যে এই ক্রিকেট ইনসাল্ট আপন ইনসাল্ট নিয়ে আসছে বাংলাদেশের জন্য, সরি ভারতের জন্য, এটাকে বরং বাতিল করা দরকার এই কারণে। সুতরাং লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশে এই প্রথম কোনো জিনিসের প্রতি একটা পরাশক্তি বলতে গেলে ওই এরিয়াতে তার বিপক্ষে দাঁড়িয়ে সাকসেসফুল অ্যান্ড বিন সাকসিডেড, আমি যদি বলি এই জায়গাতে অ্যাবসলুটলি, এবং এটা লেখা থাকবে, ভারত নিশ্চয়ই চেষ্টা করবে ভবিষ্যতে বাংলাদেশকে একটা পানিশমেন্ট দেওয়ার জন্য, যেহেতু তারা মনে করেছে যে বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে। আজকে পাকিস্তানের সাথে গোপন মিটিং চলছে প্রতিদিন, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির, কোনো কারণে যদি রাজি করানো যায়, কারণ মূল এটা কতটা আপনার প্রফিটেবল এবং অর্থকরী এটার সাথে জড়িত। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, সেটা হলো আপনারা খেয়াল করে দেখবেন, কোনো সময় ক্রিকেট গ্রুপিং যেটা হয় সাধারণত লটারির মাধ্যমে হয়ে থাকে, কিন্তু ক্রিকেটের T20 হোক, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হোক, এমনভাবে তারা লটারি করে যে লটারিতে পাকিস্তান এবং ভারত একটি গ্রুপে থাকতেই হবে, তার কোনো বিকল্প নেই। ওয়াই? বিকজ তাদের মোকাবেলা থাকতে হবে ইনিশিয়ালি এই একটা গেম, অ্যাটলিস্ট যদি একই গ্রুপে থাকে এই একটা বা দুইটা গেম হবে, এই দুইটা গেম থেকে মোট রেভিনিউর 65 to 70% তারা তুলে নেয় এই একটা পাকিস্তান ইন্ডিয়া গেম থেকে। এটা কতটা সিগনিফিকেন্ট, জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, অর্থকরী বা ফিনান্সিয়াল দিক দিয়ে, ফাইন্যান্সের দিক দিয়ে বা প্রফিট, আপনার এই যে প্রফিটের দিক দিয়ে। সুতরাং বুঝতে পারেন কতটা গুরুত্বপূর্ণ। এই কথাটা আজকে আলোচনা হয়েছে। মার্ক বুচার, একজন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার, ওপেনার, টেস্ট ক্রিকেটের অন্যতম ওপেনার মার্ক বুচার, উনি কিন্তু কঠোর সমালোচনা করেছেন আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এবং আইসিসির, যে এটা চলতে দেয় এই আনফেয়ারনেস, এই জিনিসগুলো তারা আলোচনা করেছেন এখন। এবং যদিও পাকিস্তান খেলতেছেন আজকে, আসিফ নজরুল ধন্যবাদ দিয়েছেন, আমি আসিফ নজরুলকে ধন্যবাদ দিতেই হবে লেডিস এন্ড জেন্টলম্যান। পাকিস্তান ডিজার্ভস এই আপনার এই যে থ্যাঙ্ক বা কৃতজ্ঞতা বোধটা, কারণ তারা যা করেছে, মনে রাখবেন পাকিস্তান যেই মাত্র বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, এটা কিন্তু আরও এটাকে ফুয়েলিং করা হয়েছে, পাকিস্তান ফুয়েলিং করেছে, যে কারণে বাংলাদেশের অবস্থানটা আরও সুস্পষ্ট। এবং পাকিস্তান কতটা স্মার্ট ক্রিকেট খেলে এবং কতটা, আমি তো মনে করি যে আমাদের রাজনীতিবিদরা, এই যে যদিও পাকিস্তানের বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করে থাকেন, আপনারা নিশ্চয়ই জানেন, এরাও কিন্তু শেখ হাসিনার মতো পরাক্রমশালী ছিলেন এবং এরাও এক ধরনের মাফিয়া পরিবার পাকিস্তানে, রাইট? কিন্তু মূল জায়গাটা হলো যে এরা যে কতটা স্মার্ট হতে পারে সেটা আমি বিগত 2 থেকে 2 বছর ধরে দেখতে আসি পাকিস্তানের, যারা কতটা স্মার্ট হতে পারে তারা, রাজনীতি এবং টেকনিক কূটকৌশলের দিক দিয়ে তারা পাকিস্তানকে কোন জায়গায় পৌঁছাছে। আপনি দেখেন, তারা চিন্তা করলো যে আমরা বয়কট, প্রথমে শুনলাম আমরা বয়কট করবে, দেখেন পরে শুনলাম না, বয়কট না, তারা টেকনিক্যালি যে কাজটা করেছে সব দিক রক্ষা করেছে, মান কুল সব।
এতটা ইন্টেলেকচুয়াল পাকিস্তানিরা হয়, এটা কিন্তু আমাদের চোখের সামনে তারা দেখিয়ে দিয়েছে। অনেস্টলি স্পিকিং, তারা আইসিসির এবং ভারতের একদম কলিজায় হাত দিয়েছে, যে জায়গাতে অক্সিজেন আছে সেই জায়গাতে। সেটা কি? ম্যাচ বর্জন। এই একটা ম্যাচ থেকে 6,137 কোটি রুপি লস। ইমাজিন কত পরিমাণ টাকা ক্রিকেটের এই সাধারণ অবস্থার মধ্য দিয়েও তারা বিতরণ করে থাকেন লেডিস, মানে এটার সাথে জড়িত। তো গেল একটা জিনিস। সেকেন্ড থিং, আমি এবং আসিফ নজরুল ধন্যবাদ দিয়েছেন, এটার জন্য আসিফ নজরুলকেও আমি ধন্যবাদ দিই, যে অন্ততপক্ষে তারা মানে এটার কৃতজ্ঞতাবোধ দরকার। এবং আমার প্রশ্ন হলো এই জায়গাতে যে আপনার নাসের হুসাইনের মতো ব্যক্তি, আপনারা জানেন তো নাসের হুসাইন কিংবদন্তি তুল্য ক্রিকেটার, এবং ওনার যে এক্সপার্টিজ এবং উনি যে মানে অ্যানালিস্ট, ক্রিকেট অ্যানালিস্ট, এবং এক ধরনের বলতে গেলে মানে এক ধরনের মানে মানে কিংবদন্তি তুল্য, এই ব্যক্তি বলেছে বাংলাদেশ রাইট ডিসিশন নিয়েছে, পাকিস্তান রাইট ডিসিশন নিয়েছেন। ইমাজিন দ্যাট। এবং দুজন, আমি বলছিলাম না, দেখেন আমি লাইভে কিন্তু বলেছিলাম আসতেছে, যে কোন সময় উঠে আসবে, বলি নাই? দিস ইজ দ্য বিগিনিং। আপনারা অপেক্ষা করেন, ভারতকে মাটিতে নামিয়ে নিয়ে আসবে আইসিসিতে ভারতের মানে বর্তমান যে কার্যক্রমকে বাংলাদেশ। এটা দিস ইজ দ্য বিগিনিং। দেখেন, মনে করে দেখেন, আমি এটা বলেছিলাম, কিন্তু আপনারা কেউ কি মনে করতে পারেন? আমি কিন্তু এটা বলেছিলাম। সত্য দেখেন, মার্ক বুচারের মতো ব্যক্তি, ইমাজিন দ্যাট, দিস ইন্টেলেকচুয়াল ক্রিকেটার, যারা মানে অনেস্টলি স্পিকিং এরা শুধু ক্রিকেটার না, এরা হচ্ছে ক্রিকেটের বই, রাইট? উনি কিন্তু সমালোচনা করেছেন ভারতের, একের পর এক উঠে আসছে। এরপরে আপনি দেখেন যে ক্রিকেটের আপনার যে মানে যারা মানে অথর্স বা রাইটার্স যারা আছেন, তারা কঠোর সমালোচনা করতেছেন। বিশ্বাস করেন, এই আইসিসির এখানের পরে আইসিসিতে এসে ভারতের অবস্থান নিয়ে মারাত্মক ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। অলরেডি প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানে বলেছেন নতুন আইসিসি দরকার। দিস ইজ নট অ্যান ইজি জব, দিস ইজ ডিস্ট্রাক্টিং, এবং ভারতকে একদম ভারতের আধিপত্যকে ক্রিকেটে একদম রাস্তায় নামিয়ে নিয়ে এসেছে লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে আরও একটা খবর, সেটা হলো যে আপনার, আমি ধন্যবাদ দিই, আবার বলছি, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে, তার কোনো বিকল্প নেই, আর নাহলে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে। আচ্ছা, এখন আসছি যে ইলেকশন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন নাকি হবে না, ইলেকশন নাকি 12 তারিখে হচ্ছে না। আমি মনে করি এটা কনস্পাইরেসি থিওরিস্টদের কাজ। আমি আবারও বলছি, বাংলাদেশে যদি ইলেকশন না হতে হয়, একটাই পদ্ধতি, সেটা হচ্ছে যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট স্টেবিলিটি রক্ষার জন্য ডক্টর ইউনূস কি ইলেকশন ক্যান্সেল করে বাংলাদেশের কেওস এবং টার্মোইলের মধ্য দিয়ে উনি কি ছেড়ে দিবেন বাংলাদেশকে? আই ডু নট থিঙ্ক সো। সো দিস আর দ্য থিওরি অফ কনস্পাইরেসি, দিস আর কনস্পাইরেসি থিওরিস, লেডিস এন্ড জেন্টলম্যান। নির্দ্বিধায় আমরা বলি, আমরা মনে করি নির্বাচন হোক এবং মানুষ যেন ভোট দিতে পারে, ভোটের মাধ্যমে যেন আমাদের একটা সরকার মানে নির্বাচিত হোক, এবং দুর্নীতিমুক্ত এবং আইনের শাসন একটা বাংলাদেশের পথে বাংলাদেশ এগিয়ে যাক। এটা হচ্ছে আমার নাম্বার 1 বক্তব্য। আরেকটা বিষয় যেটা সেটা বলা দরকার, সেটা হচ্ছে যে আজকে সৌদি আরবে একটা প্রতিবাদ আসছে। প্রতিবাদ হলো যে সৌদি আরবে একটা এক্সিবিশন হচ্ছে ইন্ডিয়া থেকে, সৌদির মাটিতে এক্সিবিশন হচ্ছে, আপনার ইন্ডিয়া থেকে গেছেন একটা দল, একজন মানুষও মুসলিম নাই, এজন্য সৌদির একজন নাগরিক মারাত্মক ধরনের ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছেন অন দ্য স্পট, এবং এটা একটা বিতর্ক সৃষ্টি করেছে যে মুসলিম একটা দেশে ভারতের গেছে, একজন মানুষও তাদের টিমে মুসলিম নাই, একজন মানুষও যেখানে থাকা দরকার সেখানে নাই। অর্থাৎ ভারতের, এবং এটা খালিজ টাইমসও এটা দেখলাম, আমি নিউজ করেছে, টুইটারে অলরেডি আছে, আমাকে রাকিন এটা পাঠিয়েছিল। এবং এখানে একটা জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি জানেন, ভারতের এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড এবং তাদের যে আগ্রাসন, সেটা একের পর এক উঠে আসছে বিভিন্ন মানে মাধ্যমে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস আর দ্য গ্রেট নিউজ। কেননা একটা জিনিস মনে রাখবেন যে ভারতের যে বুলিং এবং আগ্রাসন এবং অন্যায় অবিচার, আমরা আবারও বলছি, আমাদের এই বক্তব্যটা যারা ভারতীয়রা দেখে থাকেন নিয়মিত, তাদের উদ্দেশ্যে বলতে চাই, we are not against Indian people. What we are criticizing against the policies of India on many countries, particularly Bangladesh and so on. So don't take it personally, because that is not against you whatsoever. So এটা আমি বলে রাখি, কেননা এটা নিয়ে প্রপাগান্ডা এবং অনেক কথাবার্তা আপনারা বলতে পারেন এটার জন্য। সো ডোন্ট ডু দ্যাট। এবং সেকেন্ড থিং হলো যে আপনার, সো বলে রাখি, সো এটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং প্রতিটা জায়গাতেই দেখলাম আজকে মানে মারাত্মক একটা বিপর্যয় মানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। থার্ড থিং, লেডিস এন্ড জেন্টলম্যান, I would like to congratulate, I would like to express my gratitude to the government, particularly আমাদের মানে উপদেষ্টা অ্যাডভাইজার, আপনার এই যে কি বলে এটাকে, এই আপনার ওনার নাম হচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব। উনি আজকে চট্টগ্রামে গেছেন, গিয়ে ডিপি ওয়ার্ল্ডের বন্দরের কার্যক্রম টার্মিনাল হ্যান্ডেলিংয়ের দায়িত্ব কনফার্ম করেছেন, বলেছেন there is no step off procedure. Step off means জানেন তো, মানে পিছনে যাওয়া, যেটাকে আমরা বলি স্টেপ অফ, রাইট? সো এখানে আর কোনো সুযোগই নাই মানে বাংলাদেশের। সো ডিপি ওয়ার্ল্ড eventually they are taking the responsibility and charge of the Chittagong ports to handle the terminals.
দিস ইজ এ গ্রেট নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান। এই দালালরা, সিন্ডিকেটের হুতা যারা আছে, তারা প্রতিনিয়তই আপনার এটা নিয়ে যে ধরনের অপপ্রচার করেছিলেন, এবং আমরা বাংলাদেশিরা, প্রবাসীরা সবাই মিলে আমরা যে প্রতিবাদ করেছিলাম, আপনারা যে, আবারও বলছি, বাংলাদেশের যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে পরিবর্তনের একটাই উপায়, আপনারা কি রুখে দাঁড়াচ্ছেন কিনা মাথায় রাখবেন। সারা পৃথিবী যদি আপনাদের পক্ষে থাকে, মানে বাংলাদেশের পক্ষে থাকে, আপনারা না বুঝেন আপনাদের সমস্যা কোন জায়গাতে, বাংলাদেশে পরিবর্তন আসবে না, এটা নির্দ্বিধায় আমি বলে দিতে পারি। এবং দিস ইজ দ্য রিয়েলিটি লেডিস এন্ড জেন্টলম্যান। সো জনগণ যদি দাঁড়িয়ে যায় এবং জনগণ যদি এটাকে সত্যিকার অর্থেই তার পরিবর্তনের জন্য কমিটেড থাকে, পরিবর্তন আসতে বাধ্য বাংলাদেশে নয়, পৃথিবীর কোনো শক্তি সেই পরিবর্তনটাকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ, সেটা আমি কনফার্ম করতে পারি আপনাদেরকে। বাট উই হ্যাভ টু বি, মানে আমাদের যে মানে অ্যাওয়ার অফ এভরিথিং এবং সচেতনতা, মানে আমাদের এই জায়গাতে আনতে হবে। আজকে মানে ওনাকে তারা প্রথমে মিছিল করেছিল, এই করবে সেই করবে। দেখেন রাজনৈতিক দলগুলোর এই যে একটা জিনিস কি, শত শত কোটি টাকার, আমি শুনলাম যে 200 কত কোটি টাকার মানে আপনার লেনদেন হয়, অবৈধ লেনদেন হয় চট্টগ্রাম বন্দরে কোনো না কোনোভাবে আপনার প্রতিদিন। আপনি কল্পনা করেন এই একটা 10% যদি কেউ পায়, তার পৃথিবীতে কোনো কিছু করা লাগে কিনা? আপনি আমার বলেন, পৃথিবীতে সে মানে আমেরিকান কোনো প্রেসিডেন্টের সমান অর্থ করি সে 1 মাসের ভিতরে সে মানে আপনার অর্জন করতে পারে। এই কারণে আমাদের দেশটাকে তারা জিম্মি করে রেখেছিলেন, এবং অবশেষে আমরা এই গভর্নমেন্টে অনেক ব্যর্থতা আছে, মানে যেটা আমরা উচিত ছিল আমরা এগুলো পাওয়া, কিন্তু তার মধ্যেও আমরা পাই নাই। কিন্তু কিছু জিনিস পেয়েছি, যে জিনিসগুলোর জন্য আমাদেরকে ধন্যবাদ দিতে হবে। বন্দর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া আমরা বলেছিলাম দিতেই হবে, এবং তারা অবশেষে এটা মোটামুটি কনফার্মের পথে, সেটাকে উনি কনফার্ম করেছেন। এটার থেকে পিছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, এটা যাচ্ছে। এবং এখানে আরেকটা খবর হলো, মানে ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে বাংলাদেশে অতিরঞ্জিত অপপ্রচারের কারণে আরব আমিরাতের গভর্নমেন্ট ভেরি ভেরি অ্যাংরি অ্যাট বাংলাদেশিজ অ্যান্ড বাংলাদেশিজ সাম I mean honestly speaking গ্রুপ অফ পিপুল। তারার এই পৃথিবী বিখ্যাত এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানিকে তারা, এটা ইস আ প্রাইড অফ ইউনাইটেড আরব এমিরেটস, they take it as a pride। এই কোম্পানিকে ডিফেম করার, এটার ক্রেডিবিলিটি, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বাংলাদেশিদের উপর বাংলাদেশের বিভিন্ন মানে দল এবং গোষ্ঠীর উপরে খুবই ক্ষুব্ধ আরব আমিরাত গভর্নমেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা একটা গ্রেট জিনিস, এবং আমি মনে করি, আমি বারবার বলি যে এই ধরনের কোম্পানি, বিদেশি কোম্পানি, ওয়েল টেস্টেড ইন্টারন্যাশনালি, কোনো অবস্থাতে এদেরকে কোনো এমন কিছু করা যাবে না যেন তারা আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, রাইট, এবং আমি যদি বলি এই 3টা দেশ, সে সাথে বাংলাদেশের মানে অর্থনীতি জড়িত কোনো অবস্থাতেই, এবং নাম্বার 1 অবভিয়াসলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাইট, এটা অন্য লেভেলে। অন্তত আমাদের যারা প্রবাসীরা কাজ করেন গিয়ে সেখানে কোনোভাবে কোনো কিছু করা যাবে না, বরং এরা ফেসিলিটিস পাওয়া উচিত তারা প্রত্যেকটা জায়গাতে, বিকজ ইটস এ গিভ অ্যান্ড টেক প্রসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইন দিস ওয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অবশেষে তারা দিচ্ছেন। আচ্ছা, একদম কি ব্রাদার, আই এম ফ্রম ওমান, I have many problem here. So how can I solve the problem, brother? Can you call to select the given to foreign expertise like DP World? Yeah, thank you so much. একজন ভাই বলেছেন, এখানে একটা জিনিস বলে রাখি যে আমরা প্রবাসীরা আমরা কি চাই, এই কথাটা 5 বছর আগ থেকে আমি বলে আসছি, এবং এটা নিয়ে আমরা আন্দোলন করেছি। আমাদের রেমিটেন্স ফাইন্যান্স অফ বাংলাদেশ, আমি এগুলো তুলেছি। এই প্রত্যেকটা জিনিস আমি 5 বছর আগেই আমরা কিন্তু আলোচনা করেছি, এবং এগুলো আমাদের মূল বিষয় ছিল। সেটা কি, নাম্বার 1, প্রবাসে যাওয়া মানে ভারতীয়দের মধ্যে, ভারতীয়রা 34,000 টাকায় প্রবাসে যেতে পারে। শ্রীলঙ্কাটা একই, নেপালিরা একই অবস্থা। আমরা 94,000 টাকা যেখানে লাগে সেখানে আমরা 7 লক্ষ টাকা খরচ করে যাই। এটার কারণটা কি? আর আমি বলছিলাম যে এই গ্যারান্টিটা দিতে হবে সরকারকে, যারা যে কাজে নেবেন আরবি, ইংরেজি, বাংলাতে 3টা ভাষায় কনফার্ম করতে হবে। এই মানে যিনি যাচ্ছেন কাজে, এই তার ডিউটি, এই কোম্পানিতে কাজ পাবেন, এত টাকা বেতন, এই তার টাকা খাওয়ার ব্যবস্থা। একটা কন্ডিশন যদি ভায়োলেট করে কোম্পানি নিজ খরচে তাকে দেশে ফেরত আনবে এবং তার ক্ষতিপূরণ দিবে। এটা কনফার্ম করতে পারলে বাংলাদেশিদের কোনো কাউকে আপনি রাস্তাঘাটে গিয়ে আপনি দেখতে পারবেন না তাকে যে মানে সে রাস্তাঘাটে কাজ নাই, মানে সে এদিকে ঘোরাচ্ছে। এটা কেন ভারতীয়রা এইগুলো করে না? এটা কারণটা হলো কি, তারা গ্যারান্টেড তাদের জব মার্কেট এইটা নিশ্চিত হয়ে, এবং ভারতীয় এম্বাসি নিশ্চিত করে, গভর্নমেন্ট নিশ্চিত করে বলেই তাদের মানুষের রাস্তায় ঘুরে না। আমাদের মানুষ ঘুরে কেন ঘুরে? কারণ এই যে আমাদের এখানে চেক অ্যান্ড ব্যালেন্স এবং কোনো আইনের প্রয়োগ নাই। আমি এটা বলেছি সরকারকে, গতকালকেও আমি একটা মানে দলীয় সরকারকে, দল যারা আছেন তাদেরকে আমরা নির্বাচনীতে আমরা এটা বলেছি। আমরা বলেছি, ধরেন আমি সিলেটি মানুষ, যেহেতু বৃহত্তর সিলেটের মানুষ, আমরা বিশেষ করে মানে প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেট, চিটাগং, নোয়াখালী, কুমিল্লা, বিশেষ করে এই সবচেয়ে বেশি প্রবাসীরা এই অঞ্চলের মানুষের, তাই তো? আমি বলেছি যে এই প্রত্যেকটা জেলার ডিসি অফিসের সামনে বুথ থাকবে, সেখানে প্রবাসীরা তাদের
সমস্যাগুলোর জন্য এখানে তারা চিঠি ড্রপ করবেন, স্পেসিফিক জায়গা জমি থেকে শুরু করে তাদের যে দৈনন্দিন সমস্যা। গভর্নমেন্ট একটা সেল থাকবে, ইউনিট থাকবে, সেই ইউনিটটা একটা রিভিউ করে এটা তড়িৎ ব্যবস্থা নেবে তার সাথেই। এখন প্রশ্ন হলো এটা কি যে কোন সরকার করবেন কিনা, দিস ইজ এ বিগ কোয়েশ্চন। কিন্তু সত্যিকার অর্থে কমিটেড টু ব্রিং চেঞ্জেস ইনটু দিস সেক্টর, তারা এই কাজটা নিশ্চয়ই তারা করবেন। এগুলো আমরা আগে বলেছি এবং বলেছি যে পাসপোর্ট করা থেকে, বিদেশে পাসপোর্ট মানে করা থেকে, এগুলো আলাদাভাবে মানে ফাস্ট ট্র্যাক সার্ভিস দিতে যারা প্রবাসী আছে, যারা এখানে থাকেন কাজ করেন, বিশেষ করে তারা, তাদের ক্ষেত্রে এগুলো যদি নিশ্চিত করা হয়, বিশ্বাস করে এই যে একটা কথা বললাম যে প্রবাসীরা বিদেশে যায়, সবচেয়ে বড় সমস্যা কি, গিয়ে দেখে কাজ নাই। এই যে আমার সাথে তো আগে রেগুলারলি আমাদের বিদেশি প্রবাসী মধ্যপ্রাচ্যে যারা আছেন তাদের যোগাযোগ মানে আমরা করতাম, এখনও আছে, যে কোন সময় আবারও নতুন করে শুরু হবে। আমি এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে কী বলে এটাকে, যে যদি সরকার এটা নিশ্চিত করতে পারে, মানে ভারতীয়দের মতো বিশ্বাস করেন, এবং আমাদের প্রবাসীদের প্রবাস জীবনটা অন্য লেভেলে চলে যাবে। এবং আবারও বলি আজকে এই লাইভে, মেক শিওর ইউ ভোট ফর ইয়েস। মনে রাখবেন, আপনি যে কারণে বিদেশ আসছেন ইয়েসের সাথে সম্পর্কিত। ইয়েসকে ভোট না যদি দেন প্রবাসীরা, কোনো দলের নেতা বা নেত্রীর বক্তব্য শুনে আপনার প্রবাস জীবন দুজখে পরিণত হবে সারা জীবন। এটা আপনাকে এই বুকটা করতে হবে। আর যদি ইয়েসে ভোট দেন তাহলে কি হবে, যে জিনিসের জন্য আপনার প্রবাসে আসছেন সেই জিনিসটা বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে কোনো এক্সট্রা কোনো কিছু করতে হবে না, within the framework of the government that is in place right now in Bangladesh, by implementing those terms and the laws and procedures, you could get the better service. But the problem is গভর্নমেন্ট এটা করতে চায় না। কেন করতে চায় না? ওই যে বাংলাদেশে কয়েকটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলো লুটপাটের অন্যতম স্বর্গরাজ্য। নাম্বার 1 পলিটিক্স, আপনারা নিশ্চয়ই জানেন, রেলওয়ে, বিমান, প্রবাসী সেক্টর, এবং বন্দর, আনবিলিভেবল অবস্থা এখানে। এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে দুর্নীতিবাজ, সিন্ডিকেট বাণিজ্য, চাঁদাবাজদের নাম্বার 1 ক্ষেত্র। সুতরাং প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে হাজার হাজার কোটি টাকার লেনদেন প্রতি মাসে হয়, যেগুলা বিভিন্নভাবে চলে যায় এদিক সেদিক। সুতরাং আমরা যদি এই সেক্টরটাকে তারা ডেভেলপ করতে পারেন এবং সত্যিকার অর্থে ট্যাক্সই করতে পারেন, প্রবলেমই সলভ, দে ক্যান সলভ দ্য প্রবলেম, রাইট? সো আমি আবার বলি, প্রবাসী যারা আছেন, আপনারা এদেশের প্রাণ। এই দেশ এখনও ঠিকই আছে আপনাদের কারণে। বিশ্বাস করেন, আমরা যারা অর্থনীতি জানি, লেনদেন জানি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সম্বন্ধে আমাদের কিছুটা হলো জ্ঞান আছে, আমরা আপনাদেরকে বলছি, আপনাদের উপস্থিতি ছাড়া, কন্ট্রিবিউশন ছাড়া বাংলাদেশ অচল, একদিনের জন্য অচল, একদিন চলতে পারবে না বাংলাদেশ। দ্যাট ইজ আ বটম লাইন। সুতরাং আপনারা যদি ঠিক থাকেন, আওয়াজ ঠিক রাখেন দেশের জন্য, দল নয়, ব্যক্তি নয়, সুশাসন, শুধু আইনের শাসনের বক্তব্যটা এবং আওয়াজটা আপনারা সবসময় জারি রাখবেন, আপনাদের দেশ ফিক্সড। এবং আমি আবার বারবার বলছি, এই যে ভলাটাইল পৃথিবী এবং চলছে বর্তমানে, অফুরন্ত সম্ভাবনা আমাদের সামনে, তবে আমাদেরকে সচেতন হতে হবে, কথা বলতে হবে রাইট জায়গায়। দি ওয়ার্ডস আর wonderful. Thank you so much. So the Bangladesh government cannot give extraordinary respect to the expatriates. Now the question is, they cannot, they don't want to, because তারা যে এই যে সেক্টরটাকে তারা এক্সপ্লয়েট করে সব দিক দিয়ে, এই জন্য আসলে উই শুড গেট দ্য বেটার, সবচেয়ে বেশি রেসপেক্ট পাওয়া দরকার আমাদের এই জায়গাতে। শুধু রেসপেক্ট না, সার্ভিস পাওয়া দরকার, বিকজ উই পে ইউ for the service. We pay you. It's not like they are giving you free, and they have to give you free as well. Why? Because it is the government's duty and the institution duty to serve you better. Because that's why they are getting paid. Like all the officials যারা বিদেশে আছেন তারা, কিন্তু তারা এটা করেন না। এই সেক্টরটাকে আমূল পরিবর্তন করতে হবে। এখানে কারণটা কি? আইনের শাসনের কমিটমেন্ট যদি না থাকে, আপনি এটা কখনোই পাবেন না। দেয়ারফর এমন কাউকে ভোট দেন, আমি আবার বলছি, আপনার দেশ কিভাবে চলবে? আপনি অপদার্থ, লেখাপড়াহীন একজন ব্যক্তিকে, ঋণ খেলাপি একজন ব্যক্তিকে, চাঁদাবাজ একজন ব্যক্তিকে, দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তিকে আপনি ভোট দিবেন। ভোট দিয়ে আপনি বিদেশে থাকেন প্রবাসে, আর আপনি বলবেন আপনার মানে ছেলের লেখাপড়া ঠিক মতো হয় না কেন, স্কুলের লেখাপড়ার মান কম কেন, ব্যাংকে গেলে লোন পায় না কেন, বিদ্যুতের অতিরিক্ত দাম কেন, স্বাস্থ্যসেবায় চিকিৎসা নিতে গেলে এত মানে 1 টাকার জায়গায় 3 টাকা, আবার আপনার এই ওরা মানে আপনার এই ধরনের এই কি বলে এটাকে, এই মিসম্যানেজ এবং খেয়াস এবং সিন্ডিকেট কেন? আপনি যে ধরনের ফলের গাছ লাগাবেন, আচ্ছা আপনি কি তার চেয়ে বিপরীত ফল, আপনি আমড়া গাছ লাগিয়েছেন, আপনি কি আম পাবেন এখান থেকে? ইম্পসিবল, পৃথিবীর কোথাও এই ঘটনা ঘটেনি, আপনি পাবেন না। আপনি একটা চাঁদাবাজ, সন্ত্রাসী, মূর্খ, অপদার্থকে ভোট দেবেন, দিয়ে বলবেন আপনার সুশাসনের দ্বারে কাছে সে নাই। ঋণ খেলাপি যার 900 কোটি টাকা, সে কি আসছে আপনার সাথে? আপনি মনে করেন সে এমপি হয়ে আসছে আপনার মানে টাকা আপনার সন্তানের জন্য কোনো কিছু করতে? নাও,
সে আসছে তার ঋণ খেলাপি, এটাকে পুনর্তফসিল করবে, বিভিন্নভাবে মানে করে আবার ঋণ নিবে, আবার ঋণ দিবে, এটা তার বিজনেস। এবং এভাবেই সে কোটি কোটি টাকার মালিক। আমি অনেক সময় আমরা এই কথাটা বলেছি, দ্যাটস হোয়াট ইট ইজ। আমি প্রবাসীদেরকে বলছি, এবার আপনাদের পরিবারকে, প্রত্যেকটা পরিবারকে ফোন দিয়ে বলেন, আপনি কোন দল করেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সৎ যোগ্য মানুষ, সন্ত্রাস নির্ভর, ঋণ খেলাপি, বদমাইশ একটাকে যেন ভোট না দিতে। যদি এটা করতে পারেন, বাংলাদেশ ফিক্সড। আবার বলছি, আর যদি এটা করতে না পারেন, তাহলে এই পলিটিক্যাল এন্টারপ্রাইজ আপনাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, সারা জীবন আপনারা তাদের গোলামি করবেন। এর থেকে আপনাদের পরিত্রাণ জীবনে হবে না। আমরা সচেতন করার চেষ্টা করেছি আপনাদেরকে, মনে রাখবেন। কিন্তু দল, আমি বর্তমানে যে বাংলাদেশের অবস্থান এবং যে প্রেক্ষিতে বাংলাদেশ যাচ্ছে, বিশ্বাস করেন দলের নামই উঠতে পারে না এখানে, যে দল আমার আগে, মার্কা আমার আগে। আমার দল আমার মার্কা নয়, আমার ব্যক্তি আগে। আমি আবার বলছি, আমরা অনেকবার এটা উদাহরণ দিয়েছি, আমরা বলেছি কিন্তু লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা কি? সেটা হচ্ছে যে একটা জিনিস আপনি ধরেন, এই যে আমার এটা, রাইট, এটা একটা ভালো জিনিস। কেন? এটা দাম বেশি, গুচির, রাইট? এটা কেন এটা দাম বেশি? বিকজ এটার ম্যাটেরিয়ালটা আন্তর্জাতিক মানে ভেরি ভেরি কোয়ালিটিফুল এবং কমফোর্টেবল। আপনি এইটা 160 টাকাতে আপনি কেন কিনবেন আমার বলেন? আপনি 160 টাকা দিয়ে $60 এই জন্য কিনেছেন, বিকজ ইটস কোয়ালিটিফুল, অ্যান্ড ইনফ্যাক্ট ইটস কোয়ালিটিফুল। যখন আপনি যে ধরনের প্রোডাক্ট কিনবেন, সেই ধরনের প্রোডাক্টের আপনি রেজাল্ট পাবেন। আপনি এর কিছু কেন বেশি আশা করেন? এটা আমার প্রশ্ন আপনাদের সবার কাছে। যে একটু আগে বলেছি, যে গাছ লাগাবেন তার ফল পাবেন আপনি, বিশ্বাস করেন। আপনারা প্রবাসীরা 1,20,00,000 প্রবাসী, ধরে নিলাম 1 ঘরে 2 ভাই আছে, তারপরেও আমাদের কতটা পরিবার আছে? যদি 1,20,00,000 হয়ে থাকে, এটা লিগাল হিসাব, 90 লক্ষ পরিবার আছে। আমি সব বাদ দিয়ে দিলাম, প্লাস মাইনাস 90 লক্ষ পরিবার আছে। 90 লক্ষ পরিবারে একটা করে ফোন দিয়ে বলেন আপনারা সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিন। একটা বার ওয়েক আপ, জাস্ট ওয়েক আপ, জাস্ট ফর ওয়ান্স ইন এ লাইফ টাইম, দেখবেন দেশ পরিবর্তন হয়েছে। আর যদি এটা করতে ব্যর্থ হন, বিশ্বাস করেন আমাদের কিছুই হবে না। তবে আপনারা যারা প্রবাসী আছেন, বিশ্বাস করে আপনাদের জীবন বিপন্ন হবে। আপনারা যে আশা নিয়ে বিদেশে আছেন, সারা জীবন যাবে, ছেলে সন্তান মা বাবার মুখ দেখতে পারবেন না আপনারা। এটা আপনাদের জীবন এবং নিয়তি হবে। আর আপনাদের পাঠানো টাকা দিয়ে দুর্নীতিবাজরা, ঋণ খেলাপিরা টাকা নিবে, লোন নিবে, নিয়ে বিদেশে পাচার করবে, অর্ধেকের চেয়ে বেশি। সেখানে বাড়ি করবে, গড় করবে, তার সন্তানরা সেখানে মানে পৃথিবী বিখ্যাত সব মানে ব্র্যান্ডের গাড়ি দৌড়াবে আর আলিশান থাকবে। আর আপনারা এই ঋণের বোঝা আপনারা বয়ে বেড়াবেন সারা জীবন। If you want it, vote for bad people. If you do not want it, vote for good people and say yes to the referendum. That's what it is from me, ladies and gentlemen. I will not vote. No. Acha. So example said they think foreign expert company should be responsible to maintain the government sector as well. Acha. What is the translation of Mahfouz post? Okay. So Mahfouz Alam, আন্তর্জাতিক মানের ইডিয়েট, এর পোস্টটা আমি দিয়েছি। আমি জানি না এটা মনে সম্ভবত আপনি দেখেছেন, আমি কিন্তু একটা পোস্ট শেয়ার করেছি। আপনি দেখেন, এই হচ্ছে একটা ইডিয়েট। দেখেন, সে তার জায়গাটা টয়লেটে। এই সরকারের সবচেয়ে বড় কাজ, যেটা খারাপ কাজ হয়েছে, মাহফুজকে উপদেষ্টা বানানো। মাহফুজের মতো একটা কালপিটকে দেখেন সে কী করেছে। সে এখন গিয়ে সে জামাতের বিরুদ্ধে খুব সোচ্চার, 1971 মুক্তিযুদ্ধ, মৌদুদিবাদ, ফালনবাদ, কিবাদ, তারা যখন আমি প্রথম দিন দেখেছি, আমি তো মনে করছি একটা চেষ্টা ছেলে, কি বাস্তবিক পক্ষে তাই। সব দল বাদ দিয়ে গিয়া মেঘমুল্লা বসু, আপনি দেখেন, ভারতীয় দালাল এজেন্ট, তার সাথে গিয়ে সে দল করেছে। ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল। এই উপদেশটা ছিল আমাদের এই সময়ে, এটা জাতির জন্য লজ্জার। এবং শুধু টেলিভিশনের লাইসেন্স দিয়ে কত শত কোটি টাকা মেরেছে ভাই, বিশ্বাস করবেন না, আপনারা কল্পনা করতে পারবেন না। এই মাহফুজ আজকে এসে বড় বড় বক্তব্য দেয় এই জায়গাতে এসে। তার সবচেয়ে বড় অপরাধ হলো, আপনি দেখেন বাংলাদেশের একটা চ্যানেল ভারতে চলে না, সে তথ্য উপদেষ্টা ছিল, ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করলো না কেন? এই প্রশ্নটা আমি আপনাদেরকে বলছি। পৃথিবীতে এতটা আনফেয়ার আছে, আমাদের টেলিভিশন চ্যানেল একটা চলে না, তাদের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল, নিউজ চ্যানেল বাংলাদেশে চলে। সে একটাবার বলতে পারলো না আমরা এখানে রাখবো যদি আপনারা আমাদের কমসে কম 5টা-10টা চ্যানেল মানে। আর এই চ্যানেলগুলো কিসের জন্য দরকার আমাদের বলেন আপনারা? ভারতীয় চ্যানেলগুলো কিসের জন্য দরকার আমাদের? যে নাটক দেখা, এগুলো তো আমাদের যায় না অনেক ক্ষেত্রেই। বাংলাদেশের যেগুলো, এগুলো তো আমাদের আর্থসামাজিক এবং কালচারের সাথে অনেকটা ম্যাচ করে না, তাদের মতো করে। এবং ভারতীয় এই যে ইডিয়েট একটা আছে রিপাবলিক বাংলার, এগুলা বন্ধ করা উচিত ছিল না? যে পরিমাণ প্রোপাগান্ডা, যে পরিমাণ তথ্য সন্ত্রাস করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই বিগত 1 বছর থেকে 1.5 বছরে, এগুলা কিভাবে বাংলাদেশে এখনো চলে? সে উপদেষ্টা ছিল না? সেই নতুন বিপ্লবের মানে আপনারা বিপ্লবী না? তাহলে সে কি করেছে?
এ কত বড় বাটপার এবং প্রতারক এবং দুর্নীতিগ্রস্ত কল্পনা করতে পারবেন না। এরা যেখানে পাবেন সেখানে তাকে না বলবেন। এটাই হচ্ছে আমার ভদ্র ভাষায় আমার প্রতিবাদ এর উদ্দেশ্যে। আজকে পোস্ট দেয়, সে লেকচার মারে, এখানে গোসল পারে না 1 মাস ধরে। আপনি জানেন এত শাহবাগী, এত শাস্ত্রই, এত পানি শাস্ত্র, ঢাকার পানি শাস্ত্রের অন্যতম নায়ক সে। অবশ্যই এটা গুড জিনিস যে গোসল পারে না। আপনি দেখছেন এত তার অবস্থা দেখলে বোঝা যায় আপনি কি ছিল। রাস্তার একটা টুকাই বলতে গেলে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। সে আজকে দেখেন তার মানে বাপ সাপ দেখেন, মানে দুর্নীতি করে শুধু টেলিভিশন চ্যানেল দিয়ে, বিশ্বাস করেন আপনাদেরকে আমি বলি, কয়েক শত কোটি টাকা শুধু টেলিভিশনের লাইসেন্স দিয়ে বানিয়েছে সে। আমি একদম জেনে বলছি, আমি এটা বিস্তারিত বিশ্বাস করেন, আমার সময় নেন, নাহলে এগুলো নিয়ে আলোচনা করার দরকার ছিল। সে আরেকটা আছে, তো এগুলা আমাদের জুলাই বিপ্লবকে কুক্ষিগত করেছে। তারা মনে করেছে, আমি আবার বলছিলাম একদিন, যে এই রাস্তার টুকাইরা উপদেষ্টা হয়ে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, রাইট? আরে বেটা, আমরা যেদিন সিনেটরের ইন্টারভিউ নিয়েছি, তোর ফেসবুকই ছিল না তখন দেশের পক্ষে, তুই কে? আর আইসা বলে কি আমি এই করবো না, আমি পালনবাদ কি বাদ। আশ্চর্য একটা মানে ইনসেন এবং মানে আপনার এই যে কি বলে ইনসেন ইন্ডিভিজুয়াল, তাকে বানানো হয়েছে উপদেষ্টা। তাকে প্রশ্ন করার দরকার না এখন। তোর সফলতা কি? তুই কি পরিবর্তন আনেছ, কি কাজ করেছ আমাদেরকে দেখা, এটা তা দেখানো উচিত না? এটা বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেলগুলা কিভাবে সে উপদেষ্টা থাকতে এগুলো চ্যালেঞ্জ করতে পারলো না একটা দিনও। এর তো থুতু নিক্ষেপ করা উচিত, যেখানে আপনি পাবেন এখানে। আর গিয়ে মেঘমুল্লা বসু, ভারতের রয়ের পেইড এজেন্ট, তার পক্ষে গিয়ে দাঁড়িয়েছে এবং তাকে নিয়ে দল করে হারামজাদা ইতর কোথাকার। এরে যেখানে পাবেন সেখানে প্রতিহত করবেন, এটা আমার অনুরোধ সবার কাছে। সে কি মনে করেছে, রাইট? জামাত প্রপোজ মিলিটারি ট্রেনিং ফর ইয়ং পিপল, দ্যাটস মেবি ওয়ান অফ দ্য ইস্যু। বাট একটা জিনিস কি, আমাদের যদি অ্যালায়েন্স ঠিক থাকে পাকিস্তান, সৌদি, তুরস্ক, ইজিপ্ট, রাইট? আর সেকেন্ড থিং হলো, যদি আইনের শাসন থাকে, বিশ্বাস করেন বাংলাদেশ মানে মোর দেন এনাফ। আইনের শাসন নাম্বার 1। দুর্নীতি আমি আবার বলে নাই, আপনাদেরকে অনেকবার বলেছি। ধরেন বিএনপি ক্ষমতায় গেছে বা জামাত ক্ষমতায় গেছে, তারা বলছে যে আমরা কোনো দুর্নীতি করবো না, আমরা দুর্নীতি করতে দিব না। বাট আমরা আর কোনো নতুন কিছু করবো না, নতুন প্রজেক্ট নিব না, কোনো কিছু নিব না। শুধু রাস্তাঘাট যেগুলো আছে এগুলোকে শৃঙ্খলা আনবো, স্বাস্থ্যসেবা মানুষ যেন পায়, ন্যূনতম যেগুলো আছে আমরা ঠিক করব। বাংলাদেশের জিডিপি 5 বছর পরে 13% গিয়ে উন্নীত হবে। বিশ্বাস করেন দুর্নীতি কত প্রকার ও কি, গতকালকে বলেছি। ক্রিকেট বোর্ডের দুর্নীতি, গো অ্যান্ড চেক। যমুনা স্পোর্টসে গিয়ে দেখবেন ধারাবাহিকভাবে তারা এটা প্রচার করতেছে, আনবিলিভেবল। এই দেশটা কিভাবে টিকবে? দুর্নীতি রন্ধ্রে, দ্যাটস হোয়াট ইট ইজ, রাইট? সো ওকে, সো আর কি বলছেন একজনে 12th vote. Okay, so ladies and gentlemen, I have to go right now, okay, because but it's a very nice late afternoon, right? What time it is? 4:23 right now. দেখুন এই মুহূর্তে 4:23 বাজে আমাদের এখানে। আপনার এখানে পুলিশদের সেফ জায়গা, তারা এখানে পেট্রোলিংয়ের জন্য বসে। তো ভালো থাকবেন। আর কথা হলো একটা জায়গাতে, মানে এই ইলেকশন যদি আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, আপনাদের জীবন, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। আর না হলে বাংলাদেশ উইল বি ইন বিগ ট্রাবল। আমি আপনাদেরকে আবারও বলছি, প্রত্যেক প্রবাসীদেরকে অনুরোধ করব, বাড়িতে ফোন দেন, প্রত্যেক পরিবারের মেম্বারের সাথে কথা বলবেন সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে, সে যে দলেরই হোক না কেন। আর ইফ ইউ ফেইল টু ডু সো, a turmoil and catastrophic future, not only for you but also for your generations to come, will be there. That is catastrophic, ladies and gentlemen. Avoid it, avert it. That is the request to you. Act wisely, get the result. That is the bottom line, ladies and gentlemen. কোনো ধরনের মিথ্যা প্রচারণায়, প্রপাগান্ডায় আপনারা যুক্ত হবেন না। ইয়েসে ভোট দিবেন, ইয়েস আপনার জন্য। আওয়ামী লীগকেও বলেছি ইয়েসে ভোট দেন। হিন্দুদেরকে, মানে যারা আছেন হিন্দু ভাই বোন, যারা আছেন সনাতন ধর্মের, ইয়েসে ভোট দেন। এগুলাই আপনাকে প্রোটেক্ট করবে আগামীর বাংলাদেশে আপনি কীভাবে থাকবেন। আর যদি মনে করেন না আমি এটা দেবো, কারণ আমি এটা দিলে এইটা হবে, এই সম্মিলন, এদেশে আপনারা শান্তি থাকতে পারবেন না। কখনো কেউ না কেউ আপনাকে ডিস্টার্ব করবেই, তার নিজস্ব স্বার্থে। আমি করবো না, আমি হেল্প করবো। দ্যাট ইজ দ্য বটম লাইন। হ্যাভ এ ব্লেসড ডে, লিডস এন্ড জেন্টলম্যান। সি ইউ টুমরো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।